কারণ আমাদের কাছে কত মানুষ আসতেছে, খুব খারাপ একটা জগৎ। তো এটা একটা পাপ না, এটা একটা জীবন হলো, এই জীবনে থাকার থেকে না থাকাই ভালো। বাংলাদেশ এমন কিছু মুসলিম দেশের মধ্যে একটি যেখানে যৌনকর্ম বৈধ, কিন্তু পুরো বিষয়টা প্রায় নিয়ন্ত্রণহীন। এটা হচ্ছে দৌলতদিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয়গুলোর একটি। এখানে প্রায় 2000-এর বেশি যৌনকর্মী থাকে, যাদের অনেকেই যৌন দাসত্বের শিকার। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই সংখ্যা দিন দিন বাড়ছেই। ছোট একটা শহরের মতো এই জায়গাটা একটা বড় রেল স্টেশন আর ফেরিঘাটের মাঝখানে অবস্থিত। এই লোকেশনটাই ব্যবসাকে অনেক বড় করে তুলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে যাতায়াত করে। ধারণা করা হয় এখানে থাকা যৌনকর্মীদের প্রায় অর্ধেকই 18 বছরের নিচে, কিন্তু সঠিক তথ্য পাওয়া কঠিন, কারণ অল্প বয়সী মেয়েদের জোর করে বয়স লুকাতে বাধ্য করা হয়। চারপাশে তাকালেই দেখা যায় নোংরা কন্ডোম, সিগারেট, নোংরা পানি, এমনকি খোলা জায়গায় মলমূত্র ত্যাগও হয় এখানে। পরিবেশটা ভয়ঙ্কর অস্বাস্থ্যকর। বাংলাদেশের সংবিধানে জুয়া আর প্রতিত্যাবৃত্তি বন্ধ করার কথা বলা থাকলেও বাস্তবে কর্তৃপক্ষ এই জায়গাটাকে সহ্য করে যাচ্ছে। এই পুরো জায়গাটা নিয়ন্ত্রণ করে একটি প্রভাবশালী স্থানীয় পরিবার, আর এই প্রতিত্যালয়টি চালু আছে ব্রিটিশ আমল থেকেই। এই গলিগুলো এতটাই সরু, প্রতিটি মোড়েই এমন গলি দেখা যায়। বাইরে থেকে জায়গাটা ছোট মনে হলেও আসলে এটা অনেক বড়। এমন অনেক গলি আছে যেগুলো হঠাৎ করেই আপনাকে কারো ঘরের সামনে নিয়ে যাবে। আমরা এখন এসেছি অনুপা নামে একটি তরুণীর ঘরে। তাকে পাচার করে এখানে আনা হয়েছিল। এখন সে নিজে কাজ করলেও আগে সে ছিল এক ম্যাডামের অধীনে। বাংলাদেশের দরিদ্র মানুষের মধ্যে বন্ধক শ্রম খুব সাধারণ ব্যাপার, মানে ঋণ শোধ করার জন্য কাউকে কাজ করতে বাধ্য করা হয়। অনেক মেয়েকে পাচার করে এখানে এনে একজন ম্যাডামের কাছে বিক্রি করা হয়। তারপর তাদের দিয়ে কাজ করানো হয় যে টাকার জন্য কেনা হয়েছিল সেটা শোধ করার জন্য। এই ঋণ শোধ করতে অনেক বছর লেগে যায়। এখানে আর একটা ভয়ঙ্কর বিষয় হলো অল্প বয়সী মেয়েদের স্টেরয়েড খাওয়ানো হয়। ম্যাডামরা তাদের বলে এটা ওষুধ, কিন্তু আসলে এটা ওষুধ না, এগুলো গরু মোটা করতে ব্যবহার করা হয়। আমরা এখন একজন স্থানীয় ফার্মাসিস্টের কাছে যাচ্ছি, কিন্তু এখানে ফার্মাসিস্ট মানে আমেরিকার মতো প্রশিক্ষিত কেউ না। এরা মূলত দোকানদার যারা যে কোনো ধরনের ওষুধ বিক্রি করে। অ্যান্টিডিপ্রেসেন্ট, মাদক জাতীয় ওষুধ, যা ভাবতে পারেন সবই পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, কোনো প্রেসক্রিপশন লাগে না। এই স্টেরয়েড খুবই আসক্তিকর। এগুলো ডায়াবেটিস, কিডনি বিকল, এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। কিন্তু এসব ঝুঁকি ম্যাডামরা একদমই গুরুত্ব দেয় না, কারণ এখানে একটু মোটা বড় দেখারও শরীর বেশি আকর্ষণীয় মনে করা হয়। এতে অল্প বয়সী মেয়েদের বয়স লুকানো সহজ হয়, আর বেশি কাস্টমারও পাওয়া যায়। বাংলাদেশের বেশিরভাগ প্রতিত্যালয় দালালরা নারী, যাদের ম্যাডাম বলা হয়। তারা মেয়েদের নিজের নিয়ন্ত্রণে রাখে, প্রায় দাসের মতো। তাদের উপার্জনের বেশিরভাগই নিয়ে নেয়। একজন মেয়ে স্টেরয়েড খাচ্ছে শুধু ওজন বাড়ানোর জন্য, কারণ এতে বেশি কাস্টমার পাওয়া যায়। এটাই তার ঘর, এখানেই সে কাস্টমার নেয়। সূর্য ডোবার সাথে সাথে পুরো জায়গাটা বদলে যায়। রাতে এখানে আরও বেশি পুরুষ আসতে শুরু করে, আর পরিবেশটা হয়ে ওঠে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। মায়া নামে একজন যৌনকর্মী, যিনি এখানে অনেক দিন ধরে আছেন, আমাদের মূল রাস্তা ঘুরিয়ে দেখাচ্ছেন। বাংলাদেশ একটি রক্ষণশীল দেশ। বিবাহের আগে যৌন সম্পর্ক এখানে নিষিদ্ধ হিসেবে দেখা হয়। বাংলাদেশে মদ আর জুয়া কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু অনেক তরুণ ছেলের জন্য এই প্রতিত্যালয় একমাত্র জায়গা যেখানে তারা পার্টি করতে পারে। দৌলতদিয়াতে সবকিছুই পাওয়া যায়। এখানে ইয়াবা খুবই জনপ্রিয়, যা মেথামফেটামিন আর ক্যাফিনের মিশ্রণ। এটা খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর আসক্তিকর। এই প্রতিত্যালয়ে অনেক ধরনের মাদক সহজেই পাওয়া যায়, আর দামও খুব কম। দীর্ঘদিন ব্যবহার করলে শ্বাসনালী, মস্তিষ্ক এবং হৃদযন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এগুলো এখানকার মেয়েদের জীবনের অংশ হয়ে গেছে। এখানে কিটি পার্টি খুব সাধারণ ব্যাপার। এই পার্টিগুলো হয় ভাড়া করা ঘরে, যেখানে পুরুষরা টাকা দিয়ে মদ, মাদক, নাচ এবং যৌন সেবা উপভোগ করে। এখানে দারিদ্র্য আর বৈষম্য কিছু মানুষের জন্য বেঁচে থাকার পথ বন্ধ করে দেয়, আর সেই সুযোগটাই নেয় কিছু ভয়ঙ্কর চক্র। এই জায়গার অনেক মেয়েই শিক্ষার আলো পায়নি। তাদের এখানে আনা হয় কখনো ভালো কাজের প্রলোভনে, কখনো প্রতারণার মাধ্যমে, আবার কখনো জোর করে। এভাবেই শুরু হয় তাদের এক বন্দি জীবনের গল্প। পরের দিন আমি আবার ক্যারিমের সাথে দেখা করি। আমি তাকে একটা কঠিন প্রশ্ন করি,
এই মেয়েদের জীবনের জন্য তুমি কি নিজেকে দায়ী মনে করো? তার উত্তরটা ছিল অস্বস্তিকর। সে স্বীকার করে এই জায়গায় কম বয়সী মেয়েদের চাহিদা বেশি, পুরো পরিবেশটাই অস্বাস্থ্যকর। অনেকেই নেশার মধ্যে ডুবে আছে আর বাস্তবতা থেকে পালানোর চেষ্টা করছে। বাংলাদেশে প্রায় 1 লাখ মানুষ এই পেশার সাথে জড়িত, কিন্তু এখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। কারণ বাইরে তাদের জন্য অপেক্ষা করে অবহেলা, প্রত্যাখ্যান আর অনিশ্চয়তা। এই ইন্ডাস্ট্রি অনেকের জন্য লাভজনক, বিশেষ করে যারা এই চক্রটা চালায়। আমরা এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছি যে বহু বছর ধরে এই অন্ধকার দুনিয়ার অংশ। আইন আছে, শাস্তির ব্যবস্থাও আছে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ খুবই দুর্বল। এর মাঝেই আমি দেখা করি সুমার সাথে, মাত্র 16 বছরের এক মেয়ে। তার চোখে এখনও একটা আশা আছে, কিছুদিন কাজ করে টাকা জমিয়ে একদিন এখান থেকে বের হয়ে যাবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এখানকার অনেকেই কখনোই আর বের হতে পারে না, কারণ সমাজ তাদের সহজে মেনে নেয় না। নতুন করে শুরু করার সুযোগও খুব কম। এই জায়গাটাই তখন হয়ে যায় তাদের একমাত্র পৃথিবী, যেখানেই শুরু সেখানেই শেষ। আমরা যখন এখানে শুটিং করছিলাম, অনেকে বিরক্ত হয়ে ওঠে। তারা চায় না এই গল্পগুলো বাইরে যাক, কারণ এই গল্পগুলো শুধু কষ্টের না, এগুলো বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। হাজার হাজার নারী প্রতিদিন লড়াই করছে নিজের ইচ্ছার বিরুদ্ধে এক জীবনের সাথে। তারা যেভাবেই এখানে আসুক, শেষ পর্যন্ত তারা আটকে যায় এক অন্তহীন চক্রে। একটা এমন চক্র যেখান থেকে বের হওয়া খুব কঠিন। এই পুরো যাত্রার শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই বুঝতে পারি এই অন্ধকার দুনিয়াটা কতটা গভীর? কারো কাছে এটা শুধু একটা ব্যবসা, আর কারো কাছে এটাই বেঁচে থাকার একমাত্র পথ। সুমা, অনুপা আর হাজারো মানুষের গল্প আমাদের সামনে তুলে ধরে এক কঠিন সত্য, যেখানে দারিদ্র্য, প্রতারণা আর অবহেলা মিলে তৈরি করে এমন এক বাস্তবতা যেখান থেকে পালানো প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে, এই গল্পগুলো কি কোনোদিন বদলাবে, নাকি এভাবেই চলতে থাকবে নীরব এক অন্ধকার পৃথিবী? যদি এই গল্পটা আপনাকে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা তুলে ধরি এমন সব বাস্তব গল্প যা অনেক সময় সামনে আসে না।